আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে মানে রুবায়াতের তথ্য থেকে এটা কিন্তু প্রকট সত্য যে আমাদের যে পিছিয়ে থাকা ইকোনমিগুলি, আমাদের মতো ইমপারফেকশন ওয়ালা ইকোনমিগুলি আমাদের থেকে এগিয়ে গিয়েছে ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ফর্মাল এমপ্লয়মেন্টের দিকে। তো ওখানে যাওয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। আমি একটু রুশিদান আপনার কাছে আসি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেড়েছে 9%, ওয়ারেজ ইন্ডাস্ট্রিয়াল জবের পরিমাণ কমেছে 9.5%। মানে তার মানে বেকারত্বের হার বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। ইটস এ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। এখন এটার ইম্প্যাক্ট তো আসলে কোথায় গেছে? এমপ্লয়মেন্ট গেছে মোস্ট প্রবাবলি আমার ধারণা এগ্রিতে, আমার ধারণা, আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, নাকি এখানে আর কোনো ব্যাপার আছে? এই ওভারঅল আনএমপ্লয়মেন্ট, আপনি তো দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট এবং সাধারণ যে এসএমই আনএমপ্লয়মেন্ট, সেটার বাইরের পিকচারটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি। এটা বলার সূত্রে আমি ওখানেও খোঁজার চেষ্টা করব 1-2 বছরের ভিতর কি স্টেপস নেওয়া যায়, কি আছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি শুরু করছি, আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের সরকারি তথ্য থেকেও দেখা যায় 2017 থেকে 2022-এর মধ্যে শিল্প খাতে কর্মসংস্থানের অংশ কমে গিয়েছে এবং মোট শিল্প খাতের নিয়োজন সেটা প্রায় একই আছে, একটুও বাড়েনি, সামান্য কমেছে। এটা তো খুবই আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। সেই তুলনায় তারা কি করছে, তারা কৃষি খাতে গিয়ে কাজ নিচ্ছে, কৃষি খাতে কর্মসংস্থানের অংশ বেড়ে যাচ্ছে। কিন্তু এটা কেন দুশ্চিন্তার বিষয়? কৃষি খাতকে আমরা কেন শিল্পের চেয়ে কম মূল্য দিচ্ছি? কারণ কৃষি খাতে উৎপাদনশীলতা কম। তারা যদি নতুন নতুন কৃষি পণ্য, নতুন টেকনোলজি ব্যবহার করে উচ্চ আয় করতে পারত, তাহলে সেটা আমি বলতাম আমরা তাকে স্বাগত জানাতাম। কিন্তু সেখানে উৎপাদনশীলতা কম, আয় কম। সেই তুলনায় শিল্পে আমাদের নতুন প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ আছে, সেখানে কর্মসংস্থান হতে হবে। এই যে খাত, এক খাত থেকে অন্য খাতে যাওয়ার, ট্র্যাডিশনাল থেকে আধুনিক খাতে শ্রমশক্তি যাবে, এই পরিবর্তনটা আমাদের হচ্ছে না। আমরা তো আসলে পরিবর্তন চাই, তরুণরা পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমাদেরকে এই আধুনিক খাতের বিকাশ ঘটাতে হবে। সেটা কিন্তু শুধু শিল্প হলেও হবে না। আমি মনে করি আধুনিক খাত কৃষিতেও হতে পারে। কৃষিকে আমাদের আধুনিক করতে হবে যেন তরুণদের কাছে সেটা আকর্ষণীয় হয়। তা না হলে তারা কি করে, যারা স্কুল পাশ করে, এসএসসি পাশ করলে তারা আর কৃষিতে কাজ করতে চায় না। তারা তখন চায় চাকুরি অথবা কোনো মতে স্কুলে নাম লিখিয়ে রাখা। এই প্রসঙ্গে আমি বলবো, প্রথম উপস্থাপনায় যেটা আমরা দেখেছি যে আমাদের মাত্র 26 লক্ষ বেকার। আসলে যেটা হচ্ছে, আরো অনেক তরুণ তরুণীরা তারা বেকার নামটা ঘুচাতে স্কুল কলেজে নাম লিখিয়ে রাখছে। আমি একটি গ্রামে গিয়েছিলাম, বেশ কয়েক বছর হয়ে গেছে। সেই গ্রামে আমি চেয়েছিলাম যে বেকার যারা আছে তরুণ তরুণী তাদের সাথে বসে কথা বলবো, কিন্তু যার মাধ্যমে আমি যোগাযোগ করেছি সে বললো সেরকম কেউ নেই, সবাই কিছু না কিছু করছে। তো সে কয়েকজন তরুণকে ডেকে আনলো, আমি তাদের সাথে আলাপ করে দেখলাম তারা ছাত্র, কারণ লোকাল কিছু কলেজ আছে সেখানে নাম লেখানো আছে, কিন্তু সবাই চাকরি চায়। চাকরি পেলে তারা ছাত্রত্ব ছেড়ে দিয়ে সাথে সাথেই যাবে। সুতরাং এই 26 লক্ষের সাথে আমাদেরকে যোগ করতে হবে এইসব ছেলে মেয়েদেরকে, তরুণ তরুণীদেরকে। আরো আছে যারা স্কুল কলেজ শেষ করে মেয়েরা বসে আছে, বিশেষত গ্রামে উচ্চশিক্ষাতেও যাচ্ছে না, তারা কাজ খুঁজছে না, কাজে তারা বেকার নয়, তারা বেকারও নয়, চাকরিও করছে না, তারা কিছুই করছে না। শুধু তরুণীরা না, অনেক তরুণীরাও দেখা যাবে চায়ের দোকানে গল্প সল্প করছে, দিন কাটাচ্ছে। তাদেরকে শ্রমশক্তিতে ঢোকাতে হবে। তারা আমাদের এই পুরো আলোচনারই বাইরে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা শুধু যারা শিক্ষিত, যারা লিখিত ভাবে বেকার, আমরা তাদের নিয়ে কথা বলছি। আমরা যতক্ষণ না ওই বৃহত্তর তরুণ গোষ্ঠীকে নিয়ে কথা বলবো, ততক্ষণ কিন্তু আমাদের একটা নতুন বৈষম্য আমরা তৈরি করতে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি সেইটা যেন আমরা না করি। আমরা যেন ওই বৃহত্তর তরুণ তরুণীদের গোষ্ঠীকে এনে তাদেরকে কিভাবে আমরা উন্নততর কর্মে সংস্থান করতে পারি, সেটা তাদের
চাকরিতে নিয়োজন হোক, উদ্যোক্তা হোক, ব্যবসা হোক, তারা কি করবেন সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা একেবারে বাস্তবসম্মত না। দুনিয়ার সবাই যদি এন্টারপ্রেনার হয়ে যায় তাহলে আপনার ওয়ার্কফোর্স কি হবে? হ্যাঁ, এবং এইভাবে একটা যে চাপ তৈরি করে দেওয়া, সবাইকে এন্টারপ্রেনার করে দেওয়ার যে চাপ তৈরি, এটা বিশাল চাপ। এবং এটা তো একটা ফেলিয়ার ক্রিয়েট হচ্ছে, ডিসফাংশনস ক্রিয়েট হচ্ছে। প্রস্তুতি ছাড়া, প্রিপারেশন ছাড়া, ইকোসিস্টেম ছাড়া ঝাঁপিয়ে পড়ছি, আমি গ্রিড করছি এবং তারপরে আমি 4-5 বছর আমার সময় হারিয়ে ফেলেছি। তারপরে আমি যখন আবার ওয়ার্কফোর্স ইন্টিগ্রেটেড হতে যাচ্ছি, আমার সাথে যারা ছিল তারা এগিয়ে গিয়েছে। দ্যাটস আ হিউজ প্রেশার। তো আমার মনে হয় যে এখানে ডেফিনেটলি এটা কোর্স কারেকশন দরকার। এটা আমরা চাকরি দিতে পারছি না, এই জন্য তোমাদের উপরে চাপাই দিলাম, তোমরা চাকরি সে সুযোগ তৈরি করো। এটা কেমন ধরনের অভিযান? হ্যাঁ, যেখানে আমি কিছু দিব না আর তোমাদেরকে বলবো তোমরা চাকরির সুযোগ তৈরি করো, এটা আমি একমত না। আর আপনার যে প্রেসক্রিপশনটা, সরকার তো অনেক প্রকল্প নিয়ে হাই ভ্যালু এগ্রিকালচারে ট্রেনিং দিয়েছে, দেওয়ার পরে এই আপনার সাস্টেইন করতে পারছে না, বিকজ বাংলাদেশের ইকোনমিতে এই ক্রপস গুলো তো আপনার কনজিউম করতে পারছে না, মার্কেটিং নাই। সো এটার সাথে আমি কানেক্ট করে যে প্রশ্নটা আসলে বলতে চাচ্ছি যে আই টোটালি আন্ডারস্ট্যান্ড আপনার পয়েন্ট যে আপনি একটা লো হ্যাঙ্গিং ফ্রুট হচ্ছেন, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এখানে লো হ্যাঙ্গিং ফ্রুট নাই। আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে, এটা একটা সিস্টেমিক ডিসফাংশন দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর লাস্ট 54 ইয়ার্স, এবং সেটা আমি রাতারাতি চেঞ্জ করে ফেলবো একটা ম্যাজিক বুলেটের মধ্যে হবে না। তো তা আমি এই জন্য বারবার যেটা বলছি যে ফাইন ভাইয়ের যে প্রশ্নগুলো এনেছেন, 10টা রিফর্ম, এগুলোও কিন্তু আপনার রাতারাতি হবে না। আমরা এই সরকারের কাছে যেটা চাই সেটা হচ্ছে যে একটা আপনার পলিটিক্যাল সরকার যখন আসবে, সে আবারও সে পাবলিক পপুলিস্ট পলিসিস নিবে, যে পলিসিস গুলো হচ্ছে ভোটের পলিসি। সেখানে সে দেখাবে হচ্ছে আমি তোমাকে 2 টাকার ভাত দিলাম, 3 টাকার চাকরি দিলাম, 4 টাকার আপনার ইনভলভমেন্ট করলাম, সেটা দিয়ে তো দেশের গ্রোথ এবং ইকুয়ালিটি এস্টাবলিশ হবে না। কিন্তু এই সরকার পলিটিক্যাল ডিসিশন নিতে পারে, এবং আমার যেটা চাওয়া এই সরকারের কাছে সেটা হচ্ছে যে যেগুলো পলিটিক্যাল ডিসিশন মেকারসরা নিতে পারে না, সেই সাহসী উদ্যোগগুলো যাতে করে এখন নেওয়া হয়। সেই সাহসী উদ্যোগগুলো আমার কাছে হচ্ছে যে এই ট্রান্সপোর্ট সেক্টরস এন্ড এটসেট্রা, এখানে যে একটা অ্যাবনর্মালিটি ক্রিয়েট করে রাখা, আপনার গ্রাম থেকে লোকজনদেরকে এনে এখানে চাকরি দিবে, চাকরি দিয়ে এখানে আটকায় রাখবে, আটকায় দিয়ে একটা অস্থিরতা ক্রিয়েট করবে, এই জিনিসগুলো আস্তে আস্তে করে সরিয়ে সেইখান থেকে এদেরকে আস্তে আস্তে করে স্কিল করে ফর্মালি নিয়ে যাওয়া, সেখানে অ্যাসপিরেশনাল জবস ক্রিয়েট করা। আমি জাস্ট একটা প্রসঙ্গ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমি যেহেতু সারা দেশ জুড়ে গ্রামে গঞ্জে ইন্টারভিউ করে বেড়াবো, খুব মজার একটা ঘটনা ঘটলো ফুলপুর ময়মনসিংহে। আমি 2018 দিকে আমি গেলাম একটা ঘরে গিয়ে, তখন একজন চাষি আসলেন, বললেন যে আমাদেরকে তাকে হাসতেছেন, বলছে আপনার কি খেয়াল আছে এই বাসায় আপনি 5 বছর আগে আসছিলেন? আমি যে নাম তো আমার তো মনে নাই। তারপরে আমি বুঝলাম আচ্ছা। তো আমাকে বলে কি আপনার আমার 5টা ছাওয়াল আছে, আপনার খেয়াল আছে? আমি যে না আমার আসলে মনে নাই। বলে যে আমার ছোট ছাওয়াল এটা আপনি দেখে গেছিলেন একটু, তো একে আমি রেখে দিচ্ছি চাষবাস করার জন্য, পড়ালেখায় খারাপ, একটারে পাঠাইছি গার্মেন্টসে কাজ করতে, একটারে পাঠাইছি সরকারি চাকরি করতে। তাহলে দেখেন বাংলাদেশের মানুষজনের মানে তাদের চিন্তাটা কি, সেও তো চায় না আপনার লো ভ্যালু জবসে আটকায় থাকতে। তো রেশনালাইজেশন দরকার। ফাইনালি এই রেশনালাইজেশন আরেকটা পয়েন্ট আমাদেরকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এত টারশারি গ্রাজুয়েটস কেন লাগবে, এত ইউনিভার্সিটিস কেন লাগবে? শ্রীলঙ্কায় যান এ লেভেল পড়ে শেষ, আমার কলিগ আমার সাথে কম্পিটিটিভ কাজ করছে, সে তো এ লেভেল পড়া। তাহলে আমরা কেন এই চাপ সৃষ্টি করছি টারশারি এডুকেশন লাগবে? আপনার একটা টেলারের জবের জন্য এমবিএ খুঁজছে, তাহলে আমার এমবিএ করে কি লাভ ছিল? তাহলে এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে। এগুলো সব পপুলিস্ট ডিসিশন ছিল, এগুলো কি ডিসম্যান্টল